গিরি আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে গেলেন তিহার জেল থেকে কন্যা সমেত। কি সংবর্ধনা, কি উল্লাস দেখলাম আমরা। একজন অভিযুক্তকে নিয়ে কি উচ্ছ্বাস দেখলাম। মানুষের ভাবনা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কারণ বিরোধীদের চরম হুমকি দেওয়া, চরম ঢাক বাজানো, উন্নয়ন দাঁড়িয়ে আছে, পুলিশকে হুমকি দেওয়া, 5 মিনিট সময় দিচ্ছি, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, কত না হুমকি তিনি দিয়েছিলেন। শেষে যখন সিবিআই গরু পাচার মামলায় তিনি তিহার জেলে দীর্ঘদিন কারাবাস করেছিলেন, তারপরে যখন তিনি ফিরলেন, এইরকম একজন অভিযুক্তকে নিয়ে কী উল্লাস, কি সংবর্ধনা, রাজকীয় সংবর্ধনায় যেন তিনি ফিরছিলেন। কনভয়ে তার বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, সংবাদ মাধ্যমে নজর সেদিকে গেছে। সত্যি কি বিচিত্র নয়? কত পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সদস্য, বিধায়ক, এমপি, এমএলএ প্রত্যেকটি থেকে সবাই যেন সংবর্ধনা উন্মুখ হয়ে পড়েছে। কোন জায়গায় আমাদের ভাবনা দাঁড়িয়ে আছে। একজন অভিযুক্ত, যে এখনও আইনের চোখে অভিযুক্ত, কিন্তু দোষী সাব্যস্ত বর্তমানে এখনও তিনি হননি, কিন্তু তাকে নিয়ে যে উচ্ছ্বাস সমাজের স্তরে, সত্যি আমাদের কোথাও নাড়িয়ে দেয় এই বিষয়টাকে। সত্যি কবে এদের বিচার হবে, কবে সঠিকভাবে বিচারের জায়গায় আসবে এরা, আমাদের ভাবলেও অবাক লাগে। এই বিষয়ে একটি গল্প, ছোট্ট গল্প, অনেক আগে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনার আপনাদের সামনে তুলে ধরছি। সেটা কিছু বছর আগে, যখন সেই সময়ের ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঘুনাথ মিশ্র আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উড়িষ্যায় ল কলেজে যখন তিনি সেখানে পৌঁছান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি প্রথমে কিন্তু উড়িষ্যার জগন্নাথ মন্দিরে তিনি হাজির হন। কিন্তু সেখানে কি দেখা যায়, জগন্নাথ মন্দিরে তিনি যখন পৌঁছলেন এবং জগন্নাথদেবকে দর্শন করার পরে তিনি যখন ফিরে যখন তিনি মন্দির থেকে নেমে যাচ্ছেন, ঠিক তখনই তিনি হঠাৎ রঙ্গরাজবাবু বা রঙ্গনাথবাবু নামে এরকম একটা চিৎকার তিনি শুনতে পেলেন। তিনি অবাক হয়ে গেলেন, কে আমাকে ডাকছে, রঙ্গনাথবাবু বলে চিৎকার করে লাউডলি ডাকছে। তিনি তখন দেখলেন যে একটি কুৎসিত আকার দেখতে ভিক্ষুক, যে সারা গায়ে চর্মরোগ আবৃত, হাতে পায়ে ক্ষতচিহ্ন, ব্যান্ডেজ বাঁধা, সে আমাকে ডাকছে। তিনি অবাক হয়ে এগিয়ে গেলেন এবং তিনি যাওয়ার পর দেখলেন, কে তুমি, আমাকে এইভাবে ডাকছো কেন, কি চাই তোমার? তখন ভিক্ষুকটি বললেন, স্যার, আপনি আমাকে চিনবেন না। আপনি যখন ওড়িশা হাইকোর্টে যখন আপনি ওকালতি করতেন বা আপনি প্র্যাকটিস করতেন, ঠিক সেই সময় তিনি কি করতেন, আপনার কাছে একটি মামলা গেছিল, যে মামলাতে অর্থ লুট, সোনা লুট এবং একজনকে হত্যার দায়ে আপনার কাছে একটি মামলা গেছিল, যেখানে আমাকে লোয়ার কোর্টে আজীবন কারাবাস, সশ্রম কারাবাসের আদেশ দেওয়া হয়। সেখানে আপনার মাধ্যমেই কিন্তু আপিল করা হয়েছিল উড়িষ্যা হাইকোর্টে। আপনার সওয়াল জবাবের পরে আমি মুক্ত হয়ে যাই, কোনো রকম শাস্তি ছাড়াই কিন্তু আমি মুক্ত হয়ে যাই। তখন ভিক্ষুকটি বলল যে হয়তো তখনকার সময় আমি মুক্ত হয়ে গেছি, কিন্তু আজকের আমি নিঃসহায়, আমি আজকের পথে ভিক্ষা করি, সেখানে যদি কিছু খাবার পাই তবে আমি খাই, কেউ না খাবার দিলে আমি খাই না। রঙ্গনাথবাবু সেই সময়ের প্রধান বিচারপতি রঙ্গনাথবাবু, তিনি কিন্তু খুব কিউরিয়াসলি তাকে দেখছেন, তিনি অবাক হয়ে গেছেন এবং তিনি খুব ব্যথিত হৃদয়ে সেখান থেকে তিনি ভিক্ষুকে 100 টাকার নোট দিয়ে তিনি সেখান থেকে চলে এলেন। কিন্তু এই যে আইনের চোখে সওয়াল জবাবের মাধ্যমে একজন প্রকৃত অপরাধী সে ছাড় পেয়ে যাচ্ছে, কিসে, বিভিন্ন যুক্তি প্রদর্শনের মাধ্যমে। রঙ্গনাথবাবু তখন ওখান থেকে ফিরে গিয়ে উড়িষ্যার ল কলেজে তিনি যখন তার বক্তৃতায় এই সত্য ঘটনাটি তুলে ধরেন, যে হয়তো যারা অপরাধী তারা টাকার জোরে, তারা বল প্রয়োগ করে, টাকা খাটিয়ে বড় বড় লয়ারকে ধরে সত্যকে মিথ্যাকে সত্যকে প্রমাণ করার মরিয়া চেষ্টা তারা করে এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়ে যায়। কারণ
অর্থ দিলে অনেক ভালো উকিল কিন্তু আপনার হয়ে মামলা লড়তে পারে, সেক্ষেত্রে আপনি হয়তো জামিন পেয়ে যাবেন বা আপনার অপরাধ সেখানে প্রমাণিত আইনের চোখে না হওয়ার কারণে আপনি জেল মুক্তি বা শাস্তি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আপনি পরবর্তীতে কি পারবেন? তখন তিনি কিন্তু বলছেন একটা কথা, যে হয়তো ওই ব্যক্তিটি আইনের চোখে তৎকালীন দিনে ছাড়া পেয়ে গেছিল, কিন্তু এমন একটা কোর্ট রয়েছে যে কোর্টের ক্ষেত্রে যেখান থেকে কোনো ছাড় পাওয়া যায় না, সর্বশক্তিমানের কোর্ট, সেই কোর্টে কি প্রকৃত শাস্তি পাওয়া যায়, ছাড়া পাওয়া যায়? ছাড়া পাওয়া যায় না, কারণ সেখানে কোনো সওয়াল জবাব খাটে না, সেখানে একমাত্র সত্যর বিচার হয়, সত্যের জন্য মুভমেন্ট হয়, সত্যের জন্য যুক্তি খাড়া করা হয়, সেখানে কিন্তু কোনো যুক্তি খাটে না এখানে। অতএব আজকে যে মানুষটি, তখনকার যে মানুষটি খুন, অর্থ লুট এবং সোনা পাচারের, সোনা লুট করার যে দোষে দুষ্ট এবং কাউকে হত্যা করার যে কাজে তার অপরাধ প্রমাণিত হয়েছিল লোয়ার কোর্টে, কিন্তু উচ্চ কোর্টে দেখা গেল সেখানে সে বেকসুর খালাস পেয়ে গেল। কিন্তু সত্যি ভগবানের আদালতে কি তিনি সে ছাড়া পেলেন? পেলেন না। আজকের যখন অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছেন তিহার জেল থেকে, কি সংবর্ধনা! প্রায় 1.5 থেকে 2 বছর পরে তিনি যখন ফিরছেন, কিসের জন্য ফিরছিলেন? তিনি গিয়েছিলেন না গরু পাচার মামলায়, তার জন্য সিবিআইয়ের জোড়া মামলা, ইডি এবং সিবিআইয়ের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং দীর্ঘ জেল কারাবাসের পরে তিনি আদালতের রায়ে তিনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু এইভাবে কি তার প্রকৃত দোষগুলি চাপা পড়ে যাবে বা তিনি কি ছাড় পেয়ে যেতে পারেন? অবশ্যই পাবেন না, কারণ অলমাইটির বিচার, যেখানে সর্বশক্তিমানের বিচারে কিন্তু কেউ ছাড়া পাবেন না, প্রকৃত অপরাধের প্রকৃত শাস্তিই হয়, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না, পালিয়ে যাওয়ার প্রবণতা থাকে না, অবশ্যই আপনাকে সেখানে শাস্তি পেতে হয়। আপনারাও সেখান থেকে পাবেন না, যতই আপনারা আজকের আইনের চোখে বেরিয়ে আসুন না কেন, আপনাকে শাস্তি পেতেই হবে। ওই রকম ব্যক্তিদেরকে অবশ্যই শাস্তি আগামী দিনে পেতে হবে, সেটা ভগবানের আদালতে হোক আর মানুষের তৈরি করা আদালতে হোক, অবশ্যই সেখানে শাস্তি পাবে, কোথাও থেকে ছাড় পাবেন না। এই ভরসা অবশ্যই আমাদের আছে। কিন্তু যখন সিবিআই এবং ইডির মামলায় যখন পরপর করে তিনি জামিন পেয়ে যাচ্ছেন, তখন হতাশ করে যে কীভাবে তথ্য প্রমাণ জোগাড় করা হলো, যে মানুষটি এত পরিমাণে অভিযুক্ত হওয়ার পরেও তিনি জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। কোথাও না কোথাও আমাদের মনে সে ভাবনাটা কাজ করে, হয় দর্শক সাধারণ আপনাদের মনেও পড়ছে যে এইভাবে যদি অভিযুক্তরা বেরিয়ে যেতে থাকে, তবে সত্যি কি সে ভরসা থাকবে আইনের প্রতি, যে কীভাবে এরা ছাড়া পেয়ে যেতে পারে? এখানে এই রঙ্গনাথ মিশ্রের যিনি বিচারপতি, তার যে উল্লিখিত উদাহরণ কিন্তু আমাদের মনটাকে প্রবলভাবে নাড়িয়ে দিয়ে গেছে। অবশ্যই আমাদের আগামী দিনের দিকে নজর থাকবে, কিভাবে এই বিচার প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট এবং ভারতের বিচার পদ্ধতি কীভাবে এগিয়ে চলে, অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব এবং জানাবো। ধন্যবাদ।